সেখানে তারা যাতে ইনসাইড এরিয়াতে না যেতে পারে, এডিসি এরিয়া যাতে প্রবেশ না করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা কিন্তু এডিসি এরিয়ার ওটা নন, কিন্তু সেখানে এডিসি এরিয়ায় ঢুকেছেন এবং যেটা যাতে পার্টিগুলোকে অ্যাডভান্স ইনফর্ম করে দেওয়া হয় এবং সেখানে যাতে আইন শৃঙ্খলা কোনো অসুবিধা তৈরির ক্ষেত্রে। আর স্টেটের ক্ষেত্রে হলো স্টেট ইলেকশন কমিশন এনাফ পাওয়ার, পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী, পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে যাতে সুষ্ঠু অবাধ ভোট করা যায়, সেখানে গিয়ে তারা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে যাতে সেই সিদ্ধান্তটা নেয় আমরা অনুরোধ জানিয়েছি। কারণ যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, কনস্টিটিউশনে যে ক্ষমতা, সেই ক্ষমতা তাদেরকে দেওয়া আছে। এবং এটাও আমরা বলেছি যে এই ত্রিপুরা 88 থেকে 93 তো ভোট হয়নি, এবং 93 তো এর আগে যে ইন্ডিয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিল এটাই তো মানুষ জানতেন না, আমরা বলেছি। এবং এই ত্রিপুরা দিয়েই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিনেছে 1993 সালে, এবং সেখানে গিয়ে পদক্ষেপ নিয়েছে টিএন সেশন। এবং অবজারভার শব্দটা কিন্তু ভারতবর্ষে আগে ছিল না, ত্রিপুরা দিয়েই 1993 সালে ফার্স্ট অবজারভার চালু হয় ত্রিপুরা দিয়ে। কাজে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি সিদ্ধান্ত নেয়, আবার স্টেট কমিশনও যদি সিদ্ধান্ত নেয় যে স্টেটের ইলেকশনগুলো আমরা সুষ্ঠু অবাধ করব, তাদের ক্ষমতার ক্ষেত্রে কোনো ঘাটতি দেখার কথা নেই। সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে আছে, সেই ক্ষমতা প্রয়োগ করে অবাধ সুষ্ঠু যাতে করোনার কাজটা শেষ হয় সেটা আমরা বলেছি। যাই একদল হারে একদল জিতে, কিন্তু সেখানে গিয়ে যে দল জয়ী হয় তারা গিয়ে সেখানে আক্রমণ সংগৃহীত করে, সাধারণ মানুষের সম্পত্তি লুটপাট হয় এবং শারীরিক নিগ্রহ হয়, এমনকি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এটা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন নির্বাচনের পরে এগুলো হচ্ছে। আমরা বলেছি মিনিমাম 2 মাস সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যাতে আমাদের রাজ্যে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, প্রিকশনারি মেজার্স হিসেবে সেখানে নিরাপত্তা ব্যবস্থাপনা যাতে থাকে, সেটা আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়ে বলেছি। ভোটের পরেও যাতে এই বাহিনীগুলোর টহলদারি অব্যাহত থাকে এবং পুলিশও যাতে সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে, আমাদের দিক থেকে আমরা বলেছি। এখানে গিয়ে যেটা আরও 2টা বিষয় আমরা যেটা বলেছি সেটা হলো গিয়ে আমাদের দৃষ্টিতে এসছে। জেনারেলি আমরা দেখেছি বিধানসভা লোকসভা নির্বাচন, এমনকি যেখানে যে লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এডিসি, এইগুলোর যে নির্বাচন হয়, সেই নির্বাচনের সময় অতীতে আমরা দেখেছি কাউন্টিং এজেন্ট টেবিল যতটা সেই অনুযায়ী থাকবে, যতটা টেবিল ততজন কাউন্টিং এজেন্ট হবে। আর এক্সট্রা 1 থেকে 3 জন কাউন্টিং এজেন্ট দেওয়া হয় রিপ্লেস করার জন্য। কেউ অসুস্থ হয়ে গেল, অসুবিধা তৈরি হলো, তারা প্রিমিসেসের ভিতরে থাকবে, কাউন্টিং হলের ভিতরে ঢুকতে পারবে না। যদি রিপ্লেসমেন্টের কোশ্চেন আসবে তারা তখন গিয়ে কাউন্টিং হলের ভিতরে ঢুকবে। তো আমাদের কাছে খবর হলো যে কোনো এসডিএম নাকি বলেছেন যে ধরুন 12টা টেবিল যদি হয়, 12 জন যেমন থাকবে, আবার এক্সট্রা নাকি 12 জন, এবং এটা তো একটা ক্রাউড হবে। প্রত্যেক পার্টি যদি এক্সট্রা থাকে তাহলে প্রিমিসেসের মধ্যে একটা ক্রাউড তৈরি হবে, এবং সেখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। এবং এটা অতীতে কখনো হয়েছে বলে আমাদের জানা নেই, এই দৃষ্টান্ত আছে বলে আমাদেরও মনে হয় না। আমরা এটা সম্পর্কে বলেছি প্রিভিয়াস ইলেকশনগুলোতে, বিধানসভা, পার্লামেন্ট বা লোকাল সেলফ গভর্নমেন্টের যে ইলেকশনগুলো হয়েছে, সেই ইলেকশনগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই অনুযায়ী বিষয়টা যাতে করা হয় আমরা আমাদের দৃষ্টিতে, উনি বলেছেন বিষয় দেখবেন। আরেকটা বিষয় এসছে যেটা জেনারেলি আমরা দেখেছি যে ধরুন বিধানসভা নির্বাচন সংশ্লিষ্ট বিধানসভা এলাকা থেকে দিতে পারে কাউন্টিং এজেন্ট। এখন গিয়ে ধরুন এডিসির ইলেকশন, তাহলে এডিসি যে সিটের ইলেকশন, সেই সিট মানে দ্যাট ইজ কনস্টিটিউয়েন্সি, সে কেন্দ্রটার অধীনস্থ এলাকার লোকদের এজেন্ট করা যায়। আর যদি কোনো অসুবিধা থাকে, সাধারণত আমরা দেখেছি তাহলে নিয়ারেস্ট যে কনস্টিটিউশন অ্যাডজাসেন্ট, নিকটবর্তী যে কনস্টিটিউয়েন্সি আছে সেখান থেকে দেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অ্যালাউ করেছে। কিন্তু এডিসি এরিয়ায় নন এডিসি লোক কাউন্টিং এজেন্ট দিয়েছে, এটা আমাদের স্মরণে আসছে না। তো এবার কোনো একজন এসডিএম বলেছেন নন এডিসি এরিয়ার লোক
কাউন্টিং এজেন্ট হিসেবে এডিসি এলাকায় যেতে পারবে। আমরা এটা নিয়ে বলেছি, এটা দেখুন এবং নিশ্চয়ই অতীতে যে পদ্ধতি নিয়মগুলো মেনে চলা হয়েছে সেই পদ্ধতির নিয়মগুলো যাতে অনুসরণ করা হয় এমন কোনো পরিবেশ তৈরি করা উচিত হবে না হলের ভিতরে, যাতে সেখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি হয়। এবং কোনো ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ অল্প ভোটের ব্যবধানে যখন জয় পরাজয় নির্ধারিত হয় সেই সময় হলের ভিতরে আমরা লক্ষ্য করেছি অতীতের যে বিষয়গুলি কিছু কিছু ঘটনা সেখানে সংঘটিত। এই জাতীয় ঘটনাগুলো অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। সেখানে গিয়ে চত্বর এলাকাটা যেমন নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকবে, আর ইনসাইড হলেও সেখানে নিরাপত্তা বেষ্টনীর ভিতর থাকতে হবে। এটা মনে রেখে এক্সট্রা সেখানে 1 থেকে 3 জন পর্যন্ত দেওয়া যায়, 3 জন হওয়াই বাঞ্ছনীয়, 3 জন পর্যন্ত দেওয়া যেতে পারে এক্সট্রা। তার বেশি এক্সট্রা দিলে সেখানে একটা অশান্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বিষয়গুলি আমরা দৃষ্টিতে এনেছি এইগুলো। এবং তিনি সবটা শোনার পর স্টেট ইলেকশন কমিশনার বলেছে, আমি সবটা নোট করে নিয়ে গেলাম, আপনাদের বক্তব্য শুনলাম, আমি বসবো, দেখব কতটুকু কি করা যায়। এবং উনি আমাদের যে বিষয়গুলি আমরা উপস্থাপিত করেছি এগুলো সম্পর্কে তিনি কোনো এগুলি কোনো প্রকার যৌক্তিকতা নেই বা অযৌক্তিক এই ধরনের কোনো বক্তব্য তিনি রাখেননি। এবং আমরা মনে করি যে এটা যৌক্তিকতা সহকারে আমরা যে ব্যাখ্যা দিয়েছি এটা নিশ্চয়ই সেই অনুযায়ী স্টেট ইলেকশন কমিশন ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ভোটের দিনের অভিজ্ঞতাটা ভালো না এবং বহু রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে এবং নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার ক্ষেত্রে সেই ভূমিকা নিতে পারেনি। এটা মনে রেখে যাতে কাউন্টিং হলে একই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এই বিষয়টা সম্পর্কে আমরা বারবার ওনাদেরকে আমাদের দিক থেকে আমাদের যে আশঙ্কা সেই আশঙ্কাটা আমরা প্রকাশ করেছি। কারণ এখনও কেউ বলছে সব আসন জিতে যাবে, যাক এটা বলতেই পারে যে কোনো রাজনৈতিক দলের বিষয়, কিন্তু এখন এগুলো যত বলে তত কিন্তু ওই সমস্ত ইভিএম টিভিএম নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়, নানা ধরনের প্রশ্ন তৈরি হয় এগুলো। এবং এই কারণে আমরা বলবো যে সমগ্র বিষয়টা যাতে একদম নির্বাচনী বিধি এবং নির্বাচনী আইন মেনে সমগ্র ব্যাপারটা যাতে দেখা হয় সেটি আমরা ওনার কাছে আহ্বান রেখেছি। আপনাদের কি মনে হয় যে আপনারা যে আহ্বান রেখেছেন এটা ইলেকশন কমিশনের বিষয়ে চিন্তা করে মনে হয়? আমরা তো যে ইলেকশন কমিশনকে আগেও যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছিলাম অল্প কিছু কার্যকরী হয়েছে। যখন রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপের দিকে গেল তখন গিয়ে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কিছু আনলেন। এবং এটা যদি আগে থেকে আনতেন, আমাদের যে প্রস্তাবগুলো ছিল সেটা যদি মেনে চলতেন, তাহলে এমন ধরনের পরিস্থিতি হতো কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এখন কমিশনের প্রতি তো তাদের কাছেই তো বলতে হবে, গিয়ে কোথায় বলবো? কারণ ইলেকশন কমিশন হল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এবং আমরা এটাও বলেছি অতীত বর্তমান দুইটার নিরিখে আপনাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওইদিকে গিয়ে বিধানসভা এবং পার্লামেন্টের ক্ষেত্রে, আর স্টেটের ক্ষেত্রে হলো স্টেট ইলেকশন কমিশন এনাফ পাওয়ার, পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী ক্ষেত্রে। আর স্টেটের ক্ষেত্রে হলো স্টেট ইলেকশন কমিশন এনাফ পাওয়ার, পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী। পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে যাতে সুষ্ঠু অবাধ ভোট করা যায় সেখানে গিয়ে তারা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে যাতে সেই সিদ্ধান্তটা নেয় আমরা অনুরোধ জানিয়েছি। কারণ যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, কনস্টিটিউশনে যে ক্ষমতা সেই ক্ষমতা তাদেরকে দেওয়া আছে। এবং এটাও আমরা বলেছি যে এই ত্রিপুরা 88 থেকে 93 তো ভোট হয়নি, এবং 93 তো এর আগে যে ইন্ডিয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিল এটাই তো মানুষ জানতেন না, আমরা বলেছি। এবং এই ত্রিপুরা দিয়েই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিনেছে 1993 সালে, এবং সেখানে গিয়ে পদক্ষেপ নিয়েছে টিএন সেশন। এবং অবজারভার শব্দটা কিন্তু ভারতবর্ষে আগে ছিল না, ত্রিপুরা দিয়েই 1993 সালে ফার্স্ট অবজারভার চালু হয় ত্রিপুরা দিয়ে। কাজে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি সিদ্ধান্ত নেয়, আবার স্টেট কমিশনও যদি সিদ্ধান্ত নেয় যে স্টেটের ইলেকশনগুলো আমরা সুষ্ঠু অবাধ করব, তাদের ক্ষমতার ক্ষেত্রে কোনো ঘাটতি দেখার কথা নেই। সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে আছে, সেই ক্ষমতা প্রয়োগ করে অবাধ সুষ্ঠু যাতে গণনা কাজটা শেষ হয় সেটা আমরা বলেছি। বলে